জাভেদ ভাই, মানে ধর্ম বলতে আপনি আসলে কি বোঝেন এবং ধর্মটা আপনার কাছে আসলে কি? মানুষের ইতিহাস তো জগৎকে বোঝার জন্য তার চারপাশটার মধ্যে যখন সে নিজেকে খাপ খাওয়ানো অবস্থায় দেখতে পায় না, অসন্তোষ বোধ করে, তখন তো সেটাকে পরিবর্তন করতে চায়। কালে কালে এগুলো বিভিন্ন রূপে বিভিন্নভাবে সেই পরিবর্তনের প্রয়াস সে করেছে। আমার কাছে মনে হয় ইতিহাসের জায়গা থেকে দেখলে সেগুলো মানব ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। মানুষকে, মানুষের সমাজকে তার নিজের প্রয়োজনে নিজের মতো করে ঢেলে সাজানোর জন্য এটা একটা চমৎকার এবং খুব গুরুত্বপূর্ণ একটা পর্ব এই ধর্মগুলো। আপাতত এইভাবেই অন্তত যদি আপনি ইতিহাসের জায়গা থেকে, মানুষের সমাজের জায়গা থেকে দেখেন, এভাবে এটাকে প্রাথমিকভাবে তাকে সংজ্ঞায়িত করা যায়। এই সংজ্ঞাটা আমার কাছে মন্দ লাগে না। এই সমাজের চারপাশে আপনি যা দেখছেন, যা ঘটছে, সমাজে কোন বিষয়গুলো আপনাকে ব্যথিত করে? প্রতিটা মানুষের চোখের দিকে তাকিয়ে দেখবেন যে প্রতিটা মানুষ আসলে তাদের চোখ অপমানিত মানুষের চোখ, অসহায় মানুষের চোখ বলে মনে হয়, দিশাহারা মানুষের চোখ বলে মনে হয়। পরাজিত মানুষের চাইতে, পরাজিত মানুষের মুখের চাইতে, অপমানিত মানুষের মুখের অভিব্যক্তির চাইতে কুৎসিত অশ্লীল দৃশ্য আর কিছু হয় না। তাকিয়ে দেখবেন এই মানুষগুলোর মধ্যে সে অসহায় ভাব, সেই পরাজিত ভাব, অপমানিত ভাব আমার কাছে খুব খুব খারাপ লাগে। আমি নিজেও যখন আয়নার দিকে তাকাই, আমি ওই একই একজন পরাজিত অসহায় মানুষকেই দেখতে পাই, অপমানিত মানুষকেই দেখতে পাই। এটা প্রচণ্ড রূপে ব্যথিত করে। আপনি কি এই সমাজের খাপ খাওয়া মানুষ নাকি তার বিপরীত? খাপ খাওয়া মানে এখনও যেহেতু পাগল হয়ে যায়নি, সেই অর্থে তো আমি অবশ্যই খাপ খাওয়া মানুষ। মানে আমার ধারণা আমি পাগল হয়ে যায়নি, বাকিদের কী ধারণা আমি ঠিক বলতে পারবো না। সেই অর্থে তো অবশ্যই খাপ খাওয়ানো। আর যে সমাজটার মধ্যে আমরা যে স্ট্রাকচারের সমাজটা আছে, যে কাঠামোতে, ওই সমাজটাকে প্রতিদিন আমরা প্রতিটা কাজের মধ্যে দিয়ে পুনরুৎপাদন করি। ফলে আমরা এই সমাজের কাঠামোকে এই কাজগুলোর মধ্যে দিয়ে এইভাবেই টিকিয়ে রাখি। তো সে অর্থে তো আমিও সেই খাপ খাওয়ানো মানুষদেরই একজন। আমিও তো এই সমাজ থেকে পুনরুৎপাদিত করবার কাজের মধ্যেই সামিল আছি। তারপরেও নিশ্চয়ই এর মধ্যে কোথাও কোথাও একটু দমবন্ধ লাগে। মনে হয় যে যা হচ্ছে চারপাশে তা ঠিক এমন হওয়াটা ঠিক না। কীরকম পৃথিবীর স্বপ্ন দেখেন? আপনি চিন্তা করে দেখবেন যে আমাদের মানুষের যে জীবনের কাঠামো, আমরা কাজ করছি প্রতি মুহূর্তে টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য না। আমরা টিকে থাকার জন্য প্রতি মুহূর্তে লড়াই করছি। আমরা কেউ বাঁচি না, আমরা টিকে থাকি। টিকে থাকা তো জীবন নয়। এই টিকে থাকাটা আমার এই চারপাশটা, আমাদের বর্তমান সমাজটা, আমাদের বর্তমান পৃথিবীটা, এটা টিকে থাকার পৃথিবী। এই টিকে থাকার পৃথিবীর সঙ্গে ওই রাস্তার যে কুকুরগুলো, তার খুব একটা তফাৎ নেই। প্রতিটা কাজ, প্রতি মুহূর্তে সে টিকে থাকার জন্য লড়াই করে। আমি একটা জায়গায় হয়তো যাই প্রতিদিন বেঁচে থাকার রসদগুলো জোগাড় করবার জন্য, ওই কুকুরটাও হয়তো ডাস্টবিনে যায়, সেও তার বাচ্চাটাকে সামলে রাখার চেষ্টা করে। আমরাও আমাদের সন্তানদেরকে বাঁচিয়ে রাখার, সামলে রাখার চেষ্টা করি, কারণ জানি আমি ছাড়া আমার সন্তানকে আর কেউ দুনিয়াতে কেয়ার করে না। ফলে আমি ওর বাকি দুনিয়াকে কেয়ার করার কথা ভাবি না, পাত্তা দেওয়ার কথা ভাবি না, আমি বেঁচে থাকবো আমার মতো করে। আমার মনে হয় যে সমাজটা, পৃথিবীটা যদি বদলে যায়, এইটুকু ভাবে যে আমরা টিকে থাকবো না, আমরা বেঁচে থাকব। এবং এই যে পশুর স্তরে রয়ে গেছে এখনো মানুষের সমাজটা, আমাদের সমাজটা, এটা বদলে গিয়ে মানুষের সমাজ তৈরি হবে, যেখানে কেউ টিকে থাকবে না, যেখানে মানুষ বেঁচে থাকবে, যেখানে মানুষ নিজের বেঁচে থাকাটাকে উপভোগ করতে পারবে, প্রতি মুহূর্তে আতঙ্কে মরবে না। আপনি সমাজের কথা বলছিলেন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে একটা সমাজে একজন লেখক এবং একজন রিক্সা চালক, দুজনের মধ্যে কার গুরুত্ব বেশি? কম বেশির ব্যাপার তো নয়। মানে আমরা তো যখন কাজগুলো করছি, এটা পুরোটা হচ্ছে একটা উৎপাদনের ব্যাপার। রিক্সা চালক তার শ্রম দিয়ে একটা মানুষকে কোথাও পৌঁছে দিচ্ছেন, সে মানুষটা তার কাজে যাচ্ছে, সেভাবে তার উৎপাদনের সঙ্গে যুক্ত হচ্ছে, সমাজের মধ্যে যুক্ত হচ্ছে। আবার উৎপাদন বলতে শুধুমাত্র গায়ে গতরে খাটা, টাকা পয়সা রোজগার করা তো নয়। এই যে আপনি যখন চিন্তা করেন, আপনি যখন ভাবেন, এই ভাবনাটা, এই চিন্তাটাও
সৃষ্টি উৎপাদনের অংশ। সেই জায়গা থেকে চিন্তা করে দেখলে একজন লেখক যখন লেখেন তিনিও সামগ্রিকভাবে এই সমাজটাকে দেখছেন, বুঝছেন এবং যা দেখছেন যা বুঝছেন তা তুলে ধরছেন। এটাও সমাজটাকে সচল রাখতে একটা ভূমিকা পালন করছে। রিক্সা চালকও একটা ভূমিকা পালন করছেন। ফলে এখানে যখন আমরা প্রশ্ন করছি কে বেশি, এই প্রশ্নটার মধ্যেই আসলে এক ধরনের একটা বৈষম্য হয়ে যাচ্ছে। আমরা ভাবছি যে রিক্সা চালক শিক্ষিত লেখাপড়া জানা লোক নন, আবার যিনি লিখছেন তিনি জানা বোঝা পণ্ডিত মানুষ। এই ভাবনাটার মধ্যে একটা গলদ আছে, ওই রিক্সা চালক তার নিজের মতো করে ভাবছেন সমাজ সম্পর্কে, জগৎ সম্পর্কে। একজন লেখক, একজন দার্শনিক যে বিষয়গুলোকে নিয়ে চিন্তা করেন, নিঃসন্দেহে একজন রিক্সা চালকও সে একই প্রশ্নগুলোকে নিয়ে তার জীবনে মুখোমুখি হন, সেই প্রশ্নগুলো নিয়ে ভাবেন। যে যার জায়গায় তার মতো করে সে ভূমিকাটা রাখছে। আপনি সমাজটাকে যেভাবে দেখছেন, বাংলাদেশকে যেভাবে দেখছেন, আপনার কাছে যদি জানতে চাই গত এক দশকে বাংলাদেশের রাজনৈতিক যত ঘটনা ঘটেছে তার মধ্যে যদি একটা ঘটনার কথা আপনাকে বলতে বলি যেটা হয়তো আমাদেরকে এগিয়ে দিয়েছে কিংবা পিছিয়ে দিয়েছে, সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা কোনটা? আমার কাছে বিস্ময়কর লেগেছিল কিশোররা যখন পথে নেমে এলো। এটা একটা বিস্ময়কর ব্যাপার। মানে চারদিকে তাকিয়ে আপনি যখন দেখবেন যে সব কিছু অনড় বলে মনে হয়, সব কিছুকে মনে হয় যে আর কিছুই বদলাবে না, যখন মনে হয় যে প্রত্যেকটা মানুষ শুধুমাত্র তার নিজেকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, সে নিজেকে ছাড়া আর কাউকে নিয়ে কিছু ভাবছে না, ওই সময়গুলোতে এমন সব ঘটনা ঘটে যে আপনার এই ভাবনার যে কাঠামো আমূল নাড়া দিয়ে দেবে। এবং আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে আমরা যা দেখি, যা হিসাব করি, সে হিসাবের বাইরেও বিশাল একটা কিছু ঘটে যেতে পারে। আপনি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কোনো রকম দ্বিধা ছাড়াই মুহূর্তের মধ্যে আমার সেই কিশোরদের কথা মনে হলো, যারা পথে নেমে এসেছিল। ফলাফল কি হয়েছিল? ফলাফল হঠাৎ করেই কোনো কিছু তো পাওয়া যায় না, একটা কিছু দিয়ে সব কিছু বদলেও যায় না, কিন্তু বদল যে সম্ভব, মানুষ যে এখন মরে যায়নি, এটা দেখতেও তো ভালো লাগে। তরুণদের মধ্যে, কিশোরদের মধ্যে যে এত প্রাণ, আমরা যে তাদেরকে খেলার মাঠ না দিয়ে রাত দিন ঘাড় ধরে তাদেরকে বইয়ের মধ্যে ডুবিয়ে রেখে দুনিয়ার যত রকমের 2 নম্বরই আছে সেগুলো ঠিক আছে, এটা তাদেরকে পড়িয়ে লিখিয়ে বুঝিয়েও যে তাদেরকে শেষ করে দিতে পারিনি, এটা দেখার মধ্যে একটা অসম্ভব আনন্দ আছে। আপনি যাদের সংস্পর্শ পেয়েছেন বর্তমান সময়ে, তাদের মধ্যে যদি কয়েকজনের নাম বলতে বলি যাদেরকে আপনার অসাধারণ লেগেছে? আমার একটা বড় সমস্যা হচ্ছে যে আমি বরাবরই একটু পেছনের সময়ে বাস করি, এবং এটা আমার প্রতি একটা বড় অভিযোগও যে আমি আমার সমকালীন সময় নিয়ে আমি কথা খুব কম বলি। অভিযোগটা সত্যি। ফলে যেটা হয় যে আমার পছন্দের মানুষগুলো, যাদেরকে আমি খুব অনুভব করি, তাদের কাউকে আমি কখনো চোখে দেখিনি। আমার বন্ধুরা আছেন যারা কেউই বিখ্যাত নন, আবার যারা বিখ্যাত তারা কেউ আমার বন্ধু নন। তো এই দোটানার মধ্যে দিয়ে আমার অধিকাংশ পছন্দের লোকগুলো তারা যাদেরকে আমি কখনো চোখে দেখিনি। তারা কেউ 2000 বছর আগে মারা গেছেন, কেউ 20 বছর 30 বছর আগে মারা গেছেন। তাদের সান্নিধ্যে যাওয়ার সুযোগ আমার হয়নি। আর যারা বেঁচে আছেন তাদেরকে নিয়ে মানুষ এত দ্রুত পাল্টায়, এখন কথা বলতে ভয় হয়।